আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি নাদিরা আশরাফ। দ্বিতীয় দিনের মতো চলছে সংসদের সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি। গতকাল নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ফর্ম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। জানা গেছে, সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে আন্দোলনে ভূমিকা, শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা বিবেচনায় রাখা হবে। গতকাল ফর্ম বিক্রি উদ্বোধনের পর থেকে বিভিন্ন এলাকা থেকে আসা দলের নেত্রীরা কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় জমান। প্রতিটি ফর্মের মূল্য ধরা হয়েছে ২,০০০ টাকা। জমা দিতে হবে ১২ এপ্রিলের মধ্যে, আর জমা দেওয়ার সময় জামানত হিসেবে দিতে হবে ৫০,০০০ টাকা। জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন অনুপাতে বিএনপি পাবে ৩৬টি, জামাত জোট ১৩টি এবং স্বতন্ত্র পাবে ১টি আসন। সর্বসম্মতিক্রমে সংসদে পাশ হল জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার, আহত ও জুলাই যোদ্ধা কল্যাণ বিল। একই সঙ্গে পাশ হয়েছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিলও। এছাড়া অন্তর্বর্তী সরকারের করা সাইবার সুরক্ষা আইনের সংশোধনী, গ্রামীণ ব্যাংক সংশোধনী, বাংলাদেশ ব্যাংক অ্যামেন্ডমেন্ট বিল সহ শুক্রবার সংসদে ২৫টি বিল পাশ হয়েছে। এদিকে সরকারি দলের বিরুদ্ধে রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগ তুলে সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। সংসদ অধিবেশন ১৫ এপ্রিল পর্যন্ত মুলতবি করা হয়েছে। রকুনুজ্জামানের রিপোর্ট। শেখ হাসিনা বিরোধী জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছে অসংখ্য মানুষ, আহত হয়েছে অনেকে, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু পরিবার। এসব ব্যক্তি ও তাদের পরিবারকে সরকারিভাবে সহায়তা ও সুরক্ষা দেওয়ার বিষয়টি নিয়ে দীর্ঘদিন আলোচনা হয়েছে সংসদ ও সংসদের বাইরে। অবশেষে এ বিষয়ে আইনি সুরক্ষা দিয়ে সংসদে পাশ হলো একটি বিল। সংসদে উপস্থাপন করা হয় জুলাই শহীদ পরিবার, আহত ও জুলাই যোদ্ধা কল্যাণ বিল। সরকারি বিরোধী দল সবার সম্মতিতে পাশ হয় এই বিল। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে অন্তর্বর্তী সরকারের দেয়া ১৩৩টি অধ্যাদেশ, ২০২৫-২৬ সালের বাজেট সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশের অনুমোদন দেয়া। শুক্রবার জুম্মার পর বসা সংসদ অধিবেশনের শুরুতেই বিশ্ববিদ্যালয় আইনে সংশোধনী এনে অন্তর্বর্তী সরকারের দেয়া অধ্যাদেশের অনুমোদন দেয় সংসদ। এরপর একে একে জাতীয় উপাত্ত ব্যবস্থাপনা বিল, সাইবার সুরক্ষা আইন, বাংলাদেশ ব্যাংক অ্যামেন্ডমেন্ট বিল এবং গ্রামীণ ব্যাংক সংশোধনী আইন সংসদে পাশ হয়। সরকারের মালিকানার অংশ কমে ইউনূস সরকার গ্রামীণ ব্যাংক আইনে যে সংশোধনী এনে অধ্যাদেশ জারি করেছিল তা অনুমোদন দেয় সংসদ। ফলে গ্রামীণ ব্যাংকের উপর সরকারের নিয়ন্ত্রণ কমে যাওয়া আইনি ভিত্তি পেল। বলবৎকরণ দফা। এরপর ২০২৫-২৬ অর্থ বিল এবং ২০২৫-২৬ অর্থ বছরের বিলও পাশ হয় সংসদে। পাশ হওয়ার পর সংসদের বিরোধী দলীয় নেতা জামাত আমির ডক্টর শফিকুর রহমান অভিযোগ করেন সংসদে উপস্থাপিত বিল সম্পর্কিত কাগজপত্র সময়মতো না পাওয়ার। এছাড়া পাশ হওয়ার পর জুলাই স্মৃতি জাদুঘর বিল নিয়েও আপত্তি তোলে বিরোধী দল। ৩ দিন আগে আমাদেরকে ডকুমেন্টসগুলো দেওয়ার কথা, সমস্যা বাস্তবতা সবগুলা কনসিডার করে বলা হয়েছিল মিনিমাম একদিন আগে দেওয়া হবে, এনশিওর করা হবে। তা আমি তো অর্থনীতির ছাত্র না, যার কারণে এতগুলা ডকুমেন্টস এইখানে টেবিলে আসার পরে আমাদেরকে দেওয়া হয়েছে। একদিকে সংসদ চলছে, আরেকদিকে ডকুমেন্টগুলো এখানে রেখে দেওয়া হয়েছে। যেহেতু দুর্বল ছাত্র, এই জন্য কিছুই বুঝতে পারি নাই। এখন উপরে হাত তুলবো না নিচে নামাবো এটাও বুঝতে পারি। এখন যদি সংসদ সদস্য হিসাবে কিছু না বুঝেই হা বলি, এইটা হবে অপরাধ। যদি না বুঝে নাও বলি, এইটাও হবে অপরাধ। এই জন্য আমরা চুপ থেকেছি মাননীয় স্পিকার। সংসদে বিধি মোতাবেক না হয় অভিযোগগুলো বা বিলের উপর সংশোধনী নিয়ে আলোচনার সুযোগ আগেই হারিয়েছিল বিরোধী দল। জুলাইয়ের ইতিহাস, ভুক্তভোগীদের ইতিহাস এবং আমাদের শহীদদের ইতিহাস সংশোধনী আমাদেরকে দেওয়া হয়নি। আমরা যাচাই বাছাই করতে পারি নাই। সুতরাং আমরা যাচাই বাছাই না করে এই ব্যাপারে আমরা মত দিতে পারছি না। আমাদের প্রস্তাব যেভাবে আমাদের সাথে উত্থাপিত করা হয়েছিল সেভাবে পাশ করা হোক। পরবর্তী জুলাই যোদ্ধা, জুলাই শহীদ সবার সাথে আলোচনা করে সংশোধনীটা আনা হোক, এটাই আমার প্রস্তাব। তবে আরো কয়েকটি বিলে বিরোধী দল সংশোধনী আনলে কণ্ঠভোটে তা নাকচ হয়ে যায়। আমরা এই রিপোর্টের গো বাই দ্য বুক হিসাবে গেছি মাননীয় স্পিকার। মাগরিবের বিরতির পর সংসদে যোগ দেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান। এর পরপরই বাকি বিলগুলো নিয়ে আলোচনার দাবিতে ওয়াকআউট করে বিরোধী দলের নেতা। কনসেনসাস যা হয়েছে আমরা আর কথা বলবো না, আমরা হাতেই বুট দিয়ে দিয়ে চলবো। আমরা চলেছি, কিন্তু এখন এসে দেখতে পাচ্ছি যে আমাদেরকে আসলে ব্ল্যাক আউট করে দেওয়া হচ্ছে। ওই ব্ল্যাক আউট কেন আমরা হবো মাননীয় স্পিকার? বিশেষ বিলেরই তো এটা সিদ্ধান্ত। ওই আস্থার জায়গা ওনারা নষ্ট করে ফেলেছেন। এখানেই দেখা হবে। তবে আজকের মতো দুঃখ নিয়ে আমরা ওয়াকআউট করছি। আসসালামু আলাইকুম। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।
স্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে পাকিস্তানের মধ্যস্থতায় আজ শান্তি আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। এরই মধ্যে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও বিশেষ দূত স্টিভ উইটকফ। ইরানি প্রতিনিধি দলকে স্বাগত জানিয়েছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সমর্থন দিতে পাকিস্তান পুরোপুরি প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি। আর আলোচনায় ইরানের উদ্দেশ্য সৎ থাকলে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ইরানের সদিচ্ছা থাকলেও যুক্তরাষ্ট্রের উপর ভরসা নেই বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এদিকে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 357 জনে। 10 দিনের ঐতিহাসিক চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরেছে আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী। স্থানীয় সময় শুক্রবার রাত 8:07 নভোচারীদের বহনকারী ওরিয়ন মহাকাশযানটি ক্যালিফোর্নিয়ার সান ডিয়েগো উপকূলে অবতরণ কেন্দ্রে নামে। নভোচারীরা সবাই সুস্থ আছেন বলে নিশ্চিত করেছেন আর্টেমিস 2 এর কমান্ডার রিড ওয়াইজম্যান। অভিযানটির সময়সীমা 10 দিন নির্ধারিত থাকলেও নভোচারীদের চাঁদ প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরতে সময় লেগেছে 9 দিন 1 ঘন্টা 32 মিনিট 15 সেকেন্ড। রোমাঞ্চকর এই চন্দ্রাভিযানের উদ্দেশ্যে 1 এপ্রিল যাত্রা শুরু করেছিলেন 3 মার্কিন ও 1 কানাডিয়ান নভোচারী। 6 এপ্রিল চাঁদ প্রদক্ষিণের সময় মহাকাশযানটি পৃথিবী থেকে সর্বোচ্চ 4,06,771 কিলোমিটার দূরত্বে পৌঁছায়, যা মহাকাশে মানুষের ভ্রমণের আগের রেকর্ড ভেঙে দিয়েছে। তবে চাঁদের মাটিতে পা রাখেনি আর্টেমিস 2 মিশনের নভোচারীরা। সফল এই চন্দ্রাভিযানের পর 2027 সালের মাঝামাঝিতে আর্টেমিস 3 মিশনে আবারও চাঁদে মানুষ পাঠাবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। খেলার খবর ক্রিকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা আজ দুপুর 12টায় দল ঘোষণা করবেন নতুন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনের নেতৃত্বে নির্বাচক প্যানেল। গত 1 এপ্রিল নতুন প্রধান নির্বাচকের দায়িত্ব নেন হাবিবুল বাশার সুমন। প্রধান নির্বাচক হিসেবে এই প্রথম দল ঘোষণা করছেন বাশার। বাশারের সাথে দল ঘোষণায় আজ অভিষেক হচ্ছে নাইম ইসলাম ও নাদিফ চৌধুরীর। এছাড়া নির্বাচক প্যানেলের চতুর্থ সদস্য হাসিবুল হোসেন শান্ত আগের কমিটিতে থাকায় দল ঘোষণার অভিজ্ঞতা রয়েছে। টাইগারদের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ী পারফর্মাররাই স্কোয়াডে থাকবেন বলে ধারণা করা হচ্ছে। এই সিরিজ দিয়ে 2027 সালের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে টাইগাররা। হাবিবুল বাশার অবশ্য আগেই বলেছেন মুখ দেখে নয়, পারফরম্যান্স, অভিজ্ঞতা এবং যোগ্যতার ভিত্তিতে দল গঠন করবেন। দলের সাফল্যের জন্য যাকে অপরিহার্য মনে হবে তাকেই দল নির্বাচনে গুরুত্ব দেওয়া হবে। গত মাসে পাকিস্তানকে হারিয়ে ওয়ানডে র্যাঙ্কিংয়ে বর্তমানে 9 নম্বরে আছে বাংলাদেশ। ক্রিকেটের আরো খবর। তারুণ্য নির্ভর দল নিয়েই আর একদিন পর বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে 17 এপ্রিল শুরু হবে 3 ম্যাচ ওয়ানডে সিরিজ। এরপর 27 এপ্রিল শুরু হবে টি20 সিরিজ। ইনজুরি সমস্যার সঙ্গে আইপিএল ও পিসিএল টুর্নামেন্টের কারণে বাংলাদেশ সফর দল গড়তে বেশ কিছু রদবদল করতে হয়েছে ব্ল্যাক ক্যাপসের। ইনজুরির কারণে অলরাউন্ডার ক্রিশ্চিয়ান ক্লার্ক ছিটকে যাওয়ায় তার পরিবর্তে দলে ডাক পেয়েছেন বাঁহাতি ফাস্ট বোলার বেন লিস্টার। শুধু আইপিএল এর কারণেই বাংলাদেশ সিরিজে দল গড়তে কঠিন সমস্যায় পড়তে হয়েছে নিউজিল্যান্ডকে। আইপিএলে দেশটির শীর্ষ 13 জন ক্রিকেটার খেলছেন। আইপিএল এর কারণে মিচেল স্যান্টনার, ড্যারেল মিচেল, প্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, টিম সেইফার্ড, জ্যাকব ডুভি, অ্যাডাম মিলনে, ম্যাট হেনরি, কাইল জেমিসনের মতো ক্রিকেটারদের দলে পাচ্ছে না নিউজিল্যান্ড। এছাড়া পাকিস্তান সুপার লিগেও দেশটির 5 জন ক্রিকেটার খেলছেন। বাংলাদেশ সফরে ওয়ানডে ও টি20 দুই সংস্করণেই তারুণ্য নির্ভর কিউই দলকে নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।